ট্যুরিস্টরা যখন পাহাড়ে ভ্রমণের কথা ভাবেন তখন যে বিষয়টি তাদের মাথায় আসে তা হলো দার্জিলিং। কিন্তু সময় বদলেছে, নতুন প্রজন্ম ভ্রমণের জন্য নতুন জায়গা খুঁজে পাচ্ছে। এমনই এক মনোমুগ্ধকর পাহাড়ি গ্রাম সিটং, যাকে কমলালেবুর দেশও বলে। কমলালেবুর জন্যই গ্রামটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পূর্ব হিমালয়ের আদিম প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিটং তার চায়ের বাগান, সিনকোনা গাছের বাগান এবং বাংলার ফুলঝাড়ু নামে পরিচিত, কারণ এখানে প্রাকৃতিক ঝাড়ুর গাছও রয়েছে। পাহাড়ি রিয়াং নদীর অববাহিকায় অবস্থিত এই ছোট্ট গ্রামটিতে চলো আজকে তোমাদের ঘুরে দেখাবো। আজকের ভিডিওতে থাকবে সিটং যাওয়ার পথ, সিটংয়ে কিছু বিখ্যাত সাইট সিন এবং সিটংয়ে কোথায় থাকবেন, কত খরচ পড়বে তার সম্পূর্ণ একটা তথ্য। এছাড়াও যারা বাইক কিংবা স্কুটিতে দার্জিলিংয়ের এই সমস্ত অফবিট গ্রামগুলোতে ঘুরে বেড়াতে চাও, তাদের জন্য আমার আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি তিশা ওয়ে অফ লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল 10ই ডিসেম্বর 2024। আমরা ছিলাম 4 জন। বাইক এবং স্কুটি দুটো করেই খুব ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম। শিলিগুড়ি থেকে সিটং যাওয়ার অনেকগুলি রাস্তায় রয়েছে। প্রথমটি শিলিগুড়ি থেকে লাটপাঞ্চার হয়ে সিটংয়ের দূরত্ব 55 কিলোমিটার। দ্বিতীয় রুটটি হলো শিলিগুড়ি থেকে রামভি মংপু হয়ে সিটং, যার দূরত্ব 78 কিলোমিটার। তৃতীয় রুটটি হলো শিলিগুড়ি থেকে কার্শিয়াং বাগোড়া হয়ে সিটং, যার দূরত্ব 75 কিলোমিটার। এবং শেষ রুটটি হলো শিলিগুড়ি থেকে রংটং শিবখোলা হয়ে সিটং, যার দূরত্ব 32 কিলোমিটার। আমরা সেবকের রাস্তা ধরে কালীঝোড়া লাটপাঞ্চার হয়ে সিটংয়ের রাস্তা ধরেছিলাম, আর ফেরার পথে আমরা মংপু রামভি হয়ে নেমেছিলাম। আমাদের ঘোরার প্ল্যান ছিল 1 নাইট 2 ডেজ, তাই সিটং যাওয়ার পথেই আমরা বেশ কিছু সাইট সিইং করতে করতেই হোমস্টে পৌঁছেছিলাম। কালীঝোড়া হয়ে আমরা লাটপাঞ্চার রোডে ঢুকে পড়েছিলাম। প্রায় 4500 ফুট উচ্চতায় এই লাটপাঞ্চারকে পাখিদের স্বর্গরাজ্য বলা হয়। লাটপাঞ্চার ঢোকার পথেই আমাদের এন্ট্রি ফি দিতে হয়েছিল 20 টাকা করে। এই লাটপাঞ্চারে নাকি পাখিদের অবাধ বিচরণ রয়েছে। লাটপাঞ্চার কথাটির অর্থ বেতের বন। এই বেতের বনের রাজা ছিল ধনেশ পাখি, যার আরেক নাম হর্নবিলও। লাটপাঞ্চারের পথে পড়েছিল যোগীখোলা রক ক্লাইম্বিং স্পট, যেটা দেখার পর ভীষণ আকর্ষণ হচ্ছিল বলে কিছুক্ষণ আমরা সেখানে সময় কাটিয়েছিলাম। পাহাড়ের গায়ে স্কেলের মাপে একটা পরিমাপ করা ছিল। যারা এই ধরনের পর্বত আরোহণ করতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটির বেস্ট একটা স্পট। পাহাড়ে ঘুরতে গিয়ে এই ধরনের রাইড করা ছিল একটা উপরি পাওনা। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম অহলদারা ভিউ পয়েন্ট, উত্তরবঙ্গের খুব পরিচিত পর্যটন স্পট। ভিউ পয়েন্টে ঢোকার আগেই টিকিট কাউন্টারে আমাদের টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়েছিল। শেলপু পাহাড়ের চূড়ায় সিনকোনা বাগানের মধ্যে এই মনোরম ভিউ পয়েন্টটি অবস্থিত। এই অহলদারা ভিউ পয়েন্ট সাধারণত সিটং ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা। চারিদিকে সিনকোনা গাছের বাগান ছাড়াও পাহাড়ের চূড়ায় রয়েছে চায়ের গাছ। পাশেই ছিল ট্যাগর রক। কিছু শিলা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলের আকৃতি তৈরি করেছে। এখানে চাইলে তোমরা হোমস্টেতেও থাকতে পারো। ভিউ পয়েন্টের পাশে বেশ কিছু হোমস্টে রয়েছে। কপাল ভালো থাকলে 360 প্যানোরামিক ভিউয়ের সাথে সাথে তোমরা কাঞ্চনজঙ্ঘার চূড়াটিও এখান থেকে দেখতে পাবে। আমরা যখন পাহাড়ের চূড়ায় উঠেছিলাম তখন কুয়াশাচ্ছন্ন থাকায় চারপাশে সব কিছুই সাদাই ছিল। তবে হতাশ হইনি, কারণ প্রকৃতি তার
কোনো না কোনো রূপ আমাদের চোখের সামনে তুলে ধরেই। এই সেই সিনকোনা গাছ, যা থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়, যা আমরা বইতে পড়ে এসেছি, আজ চোখের সামনে দেখতে পাচ্ছি। এরপর আমরা অহলদারা থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত নামথিং পোকরি লেকে চলে গিয়েছিলাম। লেকটি ছিল বৃষ্টির খাদ্য, অথচ আমরা দেখলাম শুকনো লেকের বিছানা, চারিদিকে ঘন পাইন বন দ্বারা বেষ্টিত। আমরা জঙ্গলের মধ্য দিয়ে পথ ধরলাম। বেশ গা ছমছম করছিল ভেতরে যেতে যেতে। এই জায়গাটি হিমালয়ান স্যালামেন্ডারের আবাসস্থল। 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই বিরল বিপন্ন প্রজাতি সংরক্ষিত করা হয়েছিল। বর্ষাকালে আসলে এর আসল সৌন্দর্য তোমরা দেখতে পাবে। সিটংয়ের কিন্তু 3টি অংশ, সিটং 1, সিটং 2 এবং সিটং 3, এবং এই 3টি অংশরই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। এবার বলি সিটংয়ে কোথায় গিয়ে থাকবে তোমরা। সিটংয়ে থাকার মতো প্রচুর হোমস্টে পেয়ে যাবে। আমরা পূজার নামে একটি হোমস্টেতে উঠেছিলাম। যদি তোমরা শীতকালে সিটং আসা প্ল্যান করছো, তাহলে আগে থেকে হোমস্টে বুকিং করে এখানে আসা ভালো। এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার তোমরা নিচে দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমরা বুকিং করে নিতে পারো। তোমরা যদি গ্রুপে আসো, তাহলেও এই হোমস্টেতে তোমরা 3 বেড, 2 বেড এবং সিঙ্গেল বেডের আলাদা আলাদা রুম কিন্তু পেয়ে যাবে। এবার বলি এই হোমস্টের রেট। থাকা এবং 4 বেলা খাওয়া নিয়ে পার হেড 1000 টাকা করে পড়েছিল এই হোমস্টেতে। তারপর হোমস্টের ব্যালকনি থেকে যে ভিউ আমরা দেখতে পেয়েছিলাম, তাতেই আমাদের সবার মন প্রাণ প্রায় কেড়ে নিয়েছে। এই হোমস্টেতে থাকলে তোমরা ব্যালকনি থেকে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখার এক অপরূপ দৃশ্যের সাক্ষী থাকতে পারো। ওটা বাচ্চা। ওইদিকে যাও, এই যে ওইদিকে যাও, তাকাও, এই তাকা, ওই এদিকে তাকা, আমার মুখের দিকে তাকা। তো সৎ সাহস থাকে তো চোখের দিকে তাকা। সৎ সাহস থাকে তো চোখের দিকে তাকা। এরকম এখানে বসে মিউ মিউ করবি না। কি যেন কথা হচ্ছে, এটা সৎ সাহস থাকে। এই তাকা, এদিকে তাকা। মিউ করলে না ঠাস করে মারবো। নাম জিজ্ঞাসা করো, নাম জিজ্ঞাসা করো। এত নাম কি মিউ? ও লজ্জা পাচ্ছে। কি তোর? হ্যাঁ, চলে গেছে, ভয় পাইছি। এই সমস্ত মজা করার পর আমরা ডাইনিং স্পেস থেকে একটা অসাধারণ ভিউ দেখতে দেখতে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল লোকাল মাছ, ডাল, পাঁপড় ভাজা, একটা আলুর সবজি আর স্যালাড। আমাদের হোমস্টে থেকে 1 কিলোমিটারের মধ্যেই ছিল অরেঞ্জ গার্ডেন, তাই লাঞ্চ সেরেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। অরেঞ্জ গার্ডেনে এন্ট্রি ফি ছিল 50 টাকা পার হেড করে। গাছের ডালে এত কমলা লেবু দেখতে দারুণ অনুভূতি হচ্ছিল। শিটংয়ে যদি তোমাদের কমলালেবু দেখায় মেন উদ্দেশ্য থাকে, তাহলে অবশ্যই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসার চেষ্টা করবে। গাছ থেকে কমলালেবু পেরে নেওয়ার কোনো অনুমতি ছিল না। চারিদিকে তাকালে মনে হচ্ছে পুরো গ্রামটা কমলা রঙে ছেয়ে গেছে। হোমস্টেতে সন্ধ্যাবেলায় বনফায়ার এবং বারবিকিউয়ের ব্যবস্থাও রয়েছে। তোমরা চাইলেই সেটা করতে পারো এখানে। সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে পাহাড়ের রেঞ্জগুলো এত সুন্দর দেখতে লাগছিল, বলার ভাষায় যেন হারিয়ে ফেলেছিলাম। এরপর আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট, অমলেট এবং চা। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না।
ব্রেকফাস্ট করেই আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছিলাম প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত লেপচা জলপ্রপাত দেখার উদ্দেশ্যে। লোয়ার সিটং থেকে যোগীঘাট ব্রিজে যাওয়ার পথে একটি ট্রেকিং পথ রয়েছে যা লেপচা জলপ্রপাতের দিকে আমাদের নিয়ে যায়। জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যদিও যাত্রাপথটা ছিল বেশ কঠিন। এই লেপচা ফলসে যাওয়ার পুরো ট্রেকিংটা আমি তোমাদের অন্য একটি ভিডিওতে শেয়ার করে দেব। সেই ভিডিওতেই তোমরা লেপচা ফলসের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। তবে কষ্ট করে ভিউতে পৌঁছানোর পর সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গিয়েছিল এই ওয়াটারফলসটা দেখে। সিটংয়ে যারা আসবে তারা সাইট সিইং হিসাবে এই লেপচা ওয়াটারফলসটা কিন্তু একদমই মিস করবে না। সিটং ট্রিপের দ্বিতীয় দিনের সকালটা একটা সুন্দর জায়গা দিয়ে শুরু হলো আমাদের। লেপচা ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা রওনা হয়েছিলাম যোগীঘাট ব্রিজ হয়ে মংপুর উদ্দেশ্যে। প্রায় 14 মিটার দীর্ঘ এই লম্বা ব্রিজে অসংখ্য রঙিন প্রার্থনার পতাকা রয়েছে, আর যা বাতাসে কি সুন্দরভাবে দুলছে। পাহাড়ি নদী রিয়াং এই সেতুর নিচ দিয়ে প্রভাবিত হয়েছে। এই সেতু উদ্বোধন করেছিল বাবা রামদেব। ব্রিটিশ আমলে পুরাতন কাঠের সেতুটি এখনও বিদ্যমান থাকলেও ব্যবহারযোগ্য অবস্থায় আর নেই। এই যোগীঘাট ব্রিজ সিটং 2 অংশের মধ্যে পড়ে। এই যোগীঘাটের সৌন্দর্য লুকিয়ে রয়েছে ফুলঝাড়ু এবং সরগাছের বনে। রিয়াং নদীর পাশাপাশি সবুজে ঘেরা জঙ্গল এই যোগীঘাটের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তোলে। তোমরা চাইলে শীতকালে এই রিয়াং নদীর তীরে পিকনিকও করতে পারো। এরপর আমরা আমাদের শেষ গন্তব্য মংপুতে রবীন্দ্র ভবনের দিকে রওনা দিলাম। যোগীঘাট থেকে মংপু যাওয়ার রাস্তাটা ছিল অসাধারণ। চারিদিকে স্নিগ্ধ সবুজ পাহাড়ের ভিউ দেখে মন ভরে যাবে। এই যোগীঘাট থেকে মংপু যাওয়ার ডিস্টেন্স ছিল প্রায় 14 কিলোমিটার। আমরা মংপু শহরে পৌঁছে গিয়েছিলাম। এই মংপু শহর জুড়েই রয়েছে বাঙালি সেন্টিমেন্টের কথা, রয়েছে বিশ্ববিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন। এছাড়াও ভারতের উত্তর পূর্ব প্রান্তে প্রথম এই মংপুতেই সিনকোনা গাছের চাষ করা শুরু হয়। আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র ভবনের একদম সামনে। এই বাড়ির একবার দর্শন পাওয়া ভারতের সব রবীন্দ্রপ্রেমী মানুষের কাছে যেন স্বপ্নের, আমার কাছেও তাই। বিখ্যাত উপন্যাস নহন্যতের লেখিকা মৈত্রী দেবী এবং তার স্বামী ডক্টর মনমোহন সেনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ এই বাড়িতে 4 বার এসেছিলেন। গোটা বাড়ি জুড়ে রয়েছে তার বহু লেখা, চিঠি, তার ব্যবহার করা সামগ্রী। এই বাড়িতে বসেই কবিতার ছেলেবেলা, জন্মদিন, সানায় বহু কবিতা লিখে গেছেন। উল্টো দিকেই রয়েছে কুইনাইন কারখানা। এই কারখানার প্রধান অধিকর্তা ছিলেন মৈত্রী দেবীর স্বামী মনমোহন সেন। এই কারখানাটি প্রথম মংপুতে তৈরি হয় 1864 সালে। সিটং ভ্রমণ আমাদের এখানেই শেষ। এবার বাড়ি ফেরার পালা। এবারে শীতের ছুটিতে তোমরা যদি পাহাড়ে আসার কথা ভেবে থাকো তাহলে সিটং কিংবা মংপু তোমাদের জন্য বেস্ট জায়গা। একটা দিন প্রকৃতির এই শান্ত পরিবেশে কাটাতে পারো এবং এত সুন্দর সুন্দর জায়গা তোমরা দেখে নিতে পারো।
কথা দিচ্ছি একদমই হতাশ হবে না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আরও কিছু ইনফরমেশন লাগলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।